দর্শক এদিকে ব্রেকিং একটা নিউজ রয়েছে, শেখ হাসিনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটা সুখবর, মানে যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা সাধারণ পাবলিক আপনারা রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে। যাকে নিষিদ্ধ করে আপনি কোন ভাষা করবেন তত প্রাসঙ্গিক হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না, এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে। এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগের একটা ভোট আছে, ওই একটা ভোট যে পাবে সেই জিতবে। এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। তাদেরও একটা অধিকার আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। গর্বের সাথে অহংকার সাথে উনি বলেছেন যে আমরা 1.5 বছরে যা করেছি বিগত 17 বছরেও তা কেউ করতে পারে নাই। এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে, আপনি কি বানিয়েছেন? তৃতীয় যে জিনিসটা, উনি তো মেট্রো রেল করে দিয়েছে। আপনি কি করছেন? ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে। আওয়ামী লীগের জন্য একটা স্পেস তারা তৈরি করে দিতে চায় রাজনীতি করার, ভবিষ্যতে ক্ষমতায় আনার বা আনানোর ব্যবস্থা করার বিষয়টি না, এটিও একটি বার্তা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। আগে দেখে আসি, তারপর বাস্তবে আওয়ামী লীগকে সবাই শত্রু ভাবে, কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে। তো এটা একটা শিক্ষণীয় যে ভোট মানুষকে নমনীয় করে, ভোট মানুষকে সামাজিকভাবে সভ্য বানায়। তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম যে ভোটটা আসলেই সবাই তাদের হিংস্রতা কমিয়ে ফেলবে। কারণ একটা সহিংস কাজ, একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তার ভোট দেবে না। দেখেন, বিএনপির ভোটও এক, আওয়ামী লীগের ভোটও এক, সেই জায়গা থেকে জামাতের ভোটও এক। তো জামাত একটা ভোট পাইলো, বিএনপি একটা ভোট পাইলো, এখন আওয়ামী লীগের একটা ভোট আছে, ওই একটা ভোট যে পাবে সেই জিতবে। এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু আমরা বলি যে তাদেরও একটা অধিকার আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচন হলে একটা মানে কেউ পরাজিত হলেও, ভোটে পরাজিত হইলে কেউ লাফালাফি করতে পারে না। কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে আওয়ামী লীগ মেনে নেবে যে হ্যাঁ আমরা তো পরাজয় বরণ করলাম। কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না, তাহলে তাদের তো আসলে পরাজয় হয় না, ঠিক আছে? আর যদি এরকম হয় তারা ভোটে ভালো করছে, বিভিন্ন জায়গা থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তাহলে জনগণ যাদেরকে এমপি হিসেবে বানায় দিচ্ছে সেই মানুষগুলোকে আপনি কিভাবে ফেলে দিবেন? তারা তো জনগণের প্রতিনিধি। মাঠ থেকে এক সাইড করে দিয়ে সব দুর্বল পুষ্টিহীন তারা যদি আইসা মাঠ দখল করে, ভাই আপনি তো প্রতিযোগিতার জায়গাতেই আসলেন না। এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপভাবে ট্রিট করে। তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই, এখানে দেশের জনগণের চাহিদা, সেটাকে দাম দিতে হবে। শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না। জনগণ যাকে প্রার্থী হিসেবে চায়, তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না, জামাতের জনগণ না, এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে, তাদের তো একটা স্টেক হোল্ডারশিপ আছে, তাই না? সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপি কে বিশাল বড় দেখান। এনসিপির চেয়ে আওয়ামী লীগের জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে 1 লাখ গুণ বেশি, হ্যাঁ 100, 1000 না, 1 লক্ষ গুণ বেশি। তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান করে আপনি কৃত্রিম ভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসাই দিলে তার সেটা মানানসই হয় না, তাই না? তো এটাই আর কি, আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয়। আমাদের কথা তো কেউ দাম দেবে, কিভাবে দাম দেবে? একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে, হ্যাঁ এই কথাগুলো বললে অনেকে তামাশা করে। এটার শেষটা অনেক খারাপ ভাবে হবে এটা বলে আমি মনে করি। কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে, সেই গোষ্ঠী ধীরে ধীরে জনপ্রিয় হয়, এবং কেউ যদি জুলুমের শিকার হয় তারা ধীরে ধীরে জনপ্রিয় হয়। যত বড় মুজলুমই হোক, জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে? এত বড় গণহত্যা চালাইছে, এত বড় নোংরা কাজ করছে, আমাদের মা বোনদের ধর্ষণ করছে জামাত। সেই ধর্ষক গোষ্ঠী আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিভাবে? কিভাবে বুঝতে হবে তো ভাই। তাদের উপরে বারবার জুলুম করে 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 তাদেরকে প্রাসঙ্গিক করা হয়েছে। জামাতকে যদি নিষিদ্ধ না করতো তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত। মুসলিম লীগের নিষিদ্ধ করেনি, কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ, ওই সময়ের বিষয়গুলো, যে পাকিস্তানের পক্ষ নেওয়া, এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ। ওই একই কাজ তো জামাতও করছে। তাহলে জামাত কেন নিষিদ্ধ হয়নি? কারণ জামাত কেন এখনো প্রাসঙ্গিক হয়ে আছে? কারণ জামাতকে বারবার যাকে নিষিদ্ধ করে আপনি কোন ভাষা করবেন তত প্রাসঙ্গিক হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না, এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে এই নিষিদ্ধ হওয়ার কারণেই। কেন আমি বলতেছি যে দেখেন, বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয়, কাউকে হয়রানি করা হয়, তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয়। আজকে জামাতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে লোভ দিয়ে এখানে নিচ্ছে। বিষয় ওই মুক্তিযোদ্ধারা কারা? যে সকল মুক্তিযোদ্ধারা মাইনকা চিপায় পড়ে আছে বেইমানির কারণে, ঠিক আছে? মাইনকা চিপায় পড়ে আছে কে? ওই যে কি যেন নাম,
আখতারুজ্জামান, ও তো মাইকা চিপাই, ও তো বেঈমান। ও এখন জামাতকে গিয়ে একটা নিজেদের পবিত্র করার চেষ্টা করছে। এখন মুক্তিযোদ্ধারা তো একটা বিপদে আছে, এখন তারা একটা অংশ জামাতকে ধরে এখন চেষ্টা করতেছে। আমার প্রশ্ন হলো যে গোলাম আজম যে অপকর্ম করছে, এখন সেখানে যদি মুক্তিযোদ্ধা যোগ দিলে গোলাম আজমের অপরাধ মাফ হয়ে যাবে কিনা? অথবা যদি এইভাবে যদি বৈধ হয়, তাহলে ধরেন জুলাই যোদ্ধাদের 200-400 জুলাই যোদ্ধা আওয়ামী লীগে যোগ দিছে, ঠিক আছে, তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে। ওই যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খুব গর্বের সাথে অহংকারের সাথে উনি বলেছেন যে আমরা 1.5 বছরে যা করেছি বিগত 17 বছরেও তা কেউ করতে পারে নাই। উনি শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন, যেহেতু লাস্ট 17 ইয়ার্স শি ওয়াজ ইন দ্য চেয়ার, তাহলে শেখ হাসিনার কথা উনি বলছেন 17 বছরের কাহিনী। তো এটা দেখার পর একটু হাসলাম, বুঝছেন, এটা দেখার পর পোস্টটা দেখার পর একটু হাসলাম, ভাবছিলাম কিছু বলুন না, বুঝছেন, ভালো হয়ে গেছে, বুঝছেন, কিছু বলুন না, ভালো হয়ে গেছে, কিন্তু পারলাম না, বুঝছেন, কিছু না বলে পারলাম না, তো যার ফলে ভিডিওটা করতে আসলাম। তো এখন দেখি উনি 1.5 বছরে যা যা করেছে, আর শেখ হাসিনা 17 বছরে তা করতে পারেনি। হ্যাঁ, দেখি 17 বছরে শেখ হাসিনা কি কি করতে পারেনি, প্রথমে এটা আমি বলি, এক এক করে বলি, বুঝছেন, এক এক করে বলি। যেটা 17 বছরে শেখ হাসিনা কেন বাংলাদেশের 54 বছরে কেউ করতে পারেনি, শুধু শেখ হাসিনা 17 বছর কেন, উনি মনে ভুলে গেছে, ওনার বলা উচিত ছিল বাংলাদেশ জনে 54 বছরে কেউ করতে পারেনি। এখন লিস্ট তো অনেক লম্বা, বুঝছেন, আমি মুখস্থ করে আসিনি, লিস্টে তো অনেক লম্বা মুখস্থ করে আসিনি, যদি লেখা নিই তাহলে সুবিধা হইতো আর সবকিছু খুলে বলতে পারতাম। তো কাজে এই ভিডিওটা কাজ করি, যতটুকু আমার মনে পড়তেছে আমি আমার মতো করে বলি, আর বাকি যেগুলো আপনাদের মনে পড়ে আমি বলার পরে যেগুলো আমি বলতে পারিনি বা ভুলে গেছি, বুঝছেন, সেগুলো আপনারা কমেন্ট করে জানেন, ঠিক আছে। তো প্রথম যে কাজটা উনি করেছেন আমাদের ইউনূস স্যার, যেটা কিনা গত 54 বছর শেখ হাসিনা কেন শেখ হাসিনা বাপে করতে পারেনি, সেটা হলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা গত 54 বছরে করেনি। উনি কুপরামর্শ দিয়ে 5ই আগস্টের পর কুপরামর্শ দিয়ে 5ই আগস্টের পর পোলাপানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না ফিরিয়ে ওনাদেরকে দিয়ে একটা কিংস পার্টি বা একটা দল গঠন করে উনি আরো ক্ষমতা, আপনি মানে আমার ইউনূস স্যারকে বলতেছে, আপনি পাকাপোক্তভাবে আরো ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এবং এতে যে স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হইতেছে এটা আপনি বিন্দু মাত্র কেয়ারই করেননি। কারণ ওখানে তো আপনার পোলাপান নাই, আপনার পোলাপান তো ইউরোপ আমেরিকাতে নাকি, আপনার পোলাপান তো নেই, এগুলো তো সব গরিব কাঙ্গালদের পোলাপান, ওদের ভবিষ্যৎ নষ্ট হলে কি যে আসে। তো গত 54 বছরে এই কাজটা বাংলাদেশে কেউ করতে পারে, একমাত্র আপনিই করলেন। তো এই ছাত্রদের মধ্যে থেকে কিছুদিন আগে দেখলেন না, ওই যে 5 লাখ টাকা লেনদেন করতে গিয়ে গুলশান একটা ছাত্র ধরা পড়লো সমন্বয় পরিচয় দিয়া, তারপরে পুলিশ যখন পিটেলো, সে এজলাসের দ্বারা ওই জাজকে, বিচারককে কি বলছিল, হুজুর আমার বয়স মাত্র 25-26 বছর বয়স, আমি জীবনে এত টাকা চোখে দেখিনি, লক্ষ লক্ষ টাকা, তা আমি হুশ হারিয়ে ফেলছি, আমি কি করে আমি জানিনি, এত টাকা গেলি টাকা পাওয়া যায়। এই কাজগুলো কি করছে, এই কাজগুলো স্যার আপনিই করছেন। পোলাপানগুলোরে টাকার লোভ দেখায় পোলাপানগুলোরে চাঁদাবাজ বানাইছেন, পোলাপানগুলোরে সন্ত্রাসী বানাইছেন, স্কুল কলেজের ইউনিভার্সিটির পোলাপানদের। আজকে এদের রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ খুব খারাপ নজরে থাকায়, এটা 2 দিন আগেও ছিল না। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ঠিকই বলছেন, আপনি বলছেন না 17 বছর করতে পারেন না, 54 বছর, বাংলাদেশ জন্য 54 বছর এই কাজ কি করতে পারে যেটা আপনি করছেন। এবার আসেন দ্বিতীয়, গত 17 মাসে যে পরিমাণ পয়সা লুটপাট করে বিদেশে পাচার হয়েছে, শেখ হাসিনা 17 বছরকে হার মানিয়েছে। শেখ হাসিনার একজন পিয়ন ছিল, 400 কোটি টাকা লুটপাট করছিল না পিয়ন, জানেন তো, অনেক সমালোচিত আলোচিত হয়েছিল, 17টা বছর সবে লেগেছিল। আর মাত্র 4 থেকে 5 মাসে আপনারই একজন উপদেষ্টার পিএস 600 থেকে 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল, এই শুধুমাত্র বই ছাপানোর নাম করে পোলাপানদের। সবই খুললাম। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি স্যার সেলুট আপনাকে, আপনি একেবারে খাঁটি একটা কথা বলছেন। 17 বছরে যা করতে পারেন আপনি তা এই 17 মাসে এগুলো করছেন। কয়টা বলছি ভাই, 2টা বলছি নাকি? এবার আসেন 3 নাম্বারটা। প্রায় আবার এখানে একটা মেসেজ আসে, জজ ভাই শেয়ার বাজার তো শেষ, আপনারা সবাই পলিটিক্স নিয়ে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ভাই আমরা শেয়ার হোল্ডাররা আমাদের পুঁজি পয়সা বাণিজ্য যা কিছু চলে, সব খরচপাতি হয়ে লুটপাট হয়ে যা কিছু হয়েছে এই গত 17 মাসে শেয়ার মার্কেটে, ভাই আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের কথা কেউ বলে না, কোনো পত্রিকায় নিয়ে যায় না। হ্যাঁ ইউনূস স্যার, পারফেক্টলি কাজটা আপনি করছেন। শেয়ার বাজার আগেও দুর্বল ছিল, কিন্তু দুর্বল হলো কি, তো খোঁড়ায় হলো চলতো, আপনি দেখে একটা দিচ্ছেন, বুঝছেন, এই গেল এটা 3 নাম্বার কি শেয়ার বাজার। এবার 4 নাম্বারে আসেন, আপনি বলছিলেন না, ওই যে একবার না বলছিলেন যে বাংলাদেশের ওই পোলাপানদের, বাংলাদেশের ইয়াং পোলাপানদের বিদেশে নেওয়ার জন্য, বাংলাদেশের ছেলে মেয়েদের আপনি সাপ্লাই দিবেন বিদেশে, কি জন্য? অন্যান্য দেশ থেকে ইয়াং পোলাপান, তারপরে ম্যান পাওয়ার সাপ্লাই দেয় হলো সুপারভাইজার হিসেবে, ম্যানেজার হিসেবে, টেকনিশিয়ান হিসেবে। আর আপনি বাংলাদেশ থেকে আমাদেরকে সাপ্লাই দিতে চেয়েছিলেন কি হিসেবে জানেন? কামলা হিসেবে, ম্যান পাওয়ার তো কামলা হিসেবে দিতে চেয়েছিলেন। আচ্ছা যাই হোক, দেন, দোষের কিছু না, কামলারও প্রয়োজন আছে। তো সেখানে আপনি বলছেন বিদেশে কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, বিদেশে কোন দেশ বলে ওয়েট করতেছে আমাদের জন্য, খালি
বলে দরখাস্ত বলে পাঠিয়েছে যে আমাদের কাছে একটু আছে, ফেসবুক ইউটিউবে দেখেন এই ইউনুস স্যারের একটা ভিডিও আছে। আমি খুব শ্রদ্ধার সাথে কিন্তু কথাগুলো বলতেছি, ইউনুস স্যার আমার শত্রু না, কিন্তু উনি ওই কথাটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। উনি 17 মাসে যা কিছু করছেন, উনি 17 বছরে শেখ হাসিনা কিছু করতে পারেন। শুধু যেটা উত্তর দিতে গিয়ে আমি এটা বলতেছি, উনি এগুলো করছেন নিঃসন্দেহে, এগুলো 17 বছর কেন 54 বছরে কি করেনি। এখন ওনার কাছে বলে খালি দরখাস্তের পর দরখাস্ত চাইছে, এই দেশের সরকার, ওই দেশের সরকার, এই দেশের সরকার, এই দেশের সরকার। কিন্তু পরে দেখলাম সবই মিথ্যা কথা, সবই মিথ্যা কথা। এখন শেখ হাসিনার আমলে বা তার আগেও ছিল বিএনপির আমল, তারপর আসলে শেখ হাসিনার আমল, এই দুই আমলে যে পরিমাণ পোলাপান বিদেশে গিয়ে সেটেল হয়েছে, যে পরিমাণ পোলাপান বিদেশে গিয়ে সেটেল হয়েছে এবং যে পরিমাণ ইজ্জত ছিল পোলাপানের, আপনি 17 মাসে পোলাপানদের ইজ্জতই নষ্ট করেছেন। বাংলাদেশের পাসপোর্ট এখন কোনো দেশ দেখতে পায় না। পাশের দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো কাঙ্গাল দেশ, শ্রীলঙ্কার মতো কাঙ্গাল দেশ, নেপালের মতো কাঙ্গাল দেশ, সেখানেও আমাদের বাংলাদেশের পোলাপানদের যাইতে কত ঝামেলার ভিতরে পড়তে চায়, লজ্জার ব্যাপার, কত ঝামেলার ভিতরে পড়তে হয়, লজ্জার ব্যাপার। এটি বস আপনার আমলে হয়েছে। ইউরোপ আমেরিকার কথা তো নাই বললাম, ওদের ধারে কাছে যাওনি যায় না পাসপোর্ট নিয়ে, ওদের ধারে কাছে তো যাওনি যায় না পাসপোর্ট নিয়ে। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট ওয়ার্ল্ডে 106তম হয়েছে 110-এর ভিতরে। 110টা দেশের মধ্যে বাংলাদেশ পাসপোর্টে আপনি নিয়ে গেছেন 106। ওই যে পাসপোর্ট র্যাঙ্কিং এর একটা ভিডিও করছিলাম, আপনারা দেখে নিন। তার কি করছে, 4-5টা তো করেছে, মনে নাই, বললাম না লিস্ট নিয়ে এলে ভালো হইতো, বুঝছেন। এইগুলো এই অনুসার করছে, বলছেন যেটা 17 বছর আমরা কি করতে পারিনি। এরপর যেটা হয়েছে সেটা হলো মব কালচার। এটা আমাদের সংস্কৃতির অংশ, এটা আমি জীবনে শুনিনি যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য অল্প কিছু লোক মব তৈরি করে মেরে ফেলা যায় এবং সেটা জায়েজ, এটা কোনো মামলা টামলা হয় না। এবং সরকার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে মব বলে চালাতে বলে, জনগণ মানুষের এর কোনো বাপ মা নাই, বুঝছেন। এই মামলার কোনো বাপ মা নাই, এটা বাংলাদেশ ইতিহাসে দেখিনি। শেখ হাসিনা তো খারাপ সরকার ছিল, অন্তত তার আমলে আমরা এগুলো দেখিনি। এখন ভাই ইউনুস স্যার, আপনি কাজের কাজই করছেন। এই নতুন একটা কালচার আমাদের ভিতরে দিয়ে গেছেন, তো যাই হোক, আরো অনেকগুলো বলতে পারতাম, কিন্তু এখন তো একতরফা এসে বলা হয়ে গেল। ইউনুস স্যারের প্রশংসা করলাম এতক্ষণ আমি, তাই না? তো এখন আওয়ামী লীগের যারা লোকজনরা দেখতেছেন, কারণ সে তো ঠেস মারছে কারে, ঠেস মারছে তো সে আওয়ামী লীগের, নাকি ঠেস মারছে না আওয়ামী লীগের? 17 বছর তো আওয়ামী লীগের কথাই বলছে। তো এখন যদি আওয়ামী লীগের 2-4টা কথা না বলি, তাহলে আওয়ামী লীগের ভাইয়ের আবার কষ্ট পেবে, বুঝছেন। তো আওয়ামী লীগের শুধু ভাইরা না, আমি বিএনপি আওয়ামী লীগ দুজনের একসাথে বলতেছি, বুঝছেন, কারণ তারা তো এখন একসাথে, তারা এখন এক সাইডে। কারণ উনি তো বলছে 17 মাসে যা কিছু করছে, 17 বছর বা 54 বছর এই বাংলাদেশ জিতেছে, কিছু করেনি। তার মানে এখানে তো খালেদা জিয়ার আমলও আসে। তো এখন দেখেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে অনেকগুলো প্রজেক্ট যেগুলো বাস্তবায়িত হয়েছে আমরা নিজের চোখে দেখছি, এবং এই প্রজেক্টগুলোর বেশিরভাগ কিন্তু খালেদা জিয়ার আমলে অ্যাপ্রুভ করা। যেমন পদ্মা সেতুর ব্যাপারটা ওখান থেকে কিন্তু অ্যাপ্রুভ করা। এরকম আরো অসংখ্য প্রজেক্ট আছে যেটা ধারাবাহিকতা, এক সরকার যাবে আরেক সরকার আসবে, অন্য সরকার সেটা সম্পূর্ণ করছে, যেমন শেখ হাসিনা করছে। তো দুজনে এখানে প্রশংসার দাবিদার, ভালো মন্দ দুজনের ভিতরে আছে, সেই প্রসঙ্গে গেলাম না। এবার শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা তো বাংলাদেশে পদ্মা ব্রিজ করে দিয়ে গেছে। ইউনুস স্যার, আপনি কি করছেন? একটু কেন বললেন আপনি 17 মাসে যা করছেন 54 বছরে তারা করতে পারেনি? এমন তো কোনো ব্রিজ দেখিনি। এটা কালভার্ট বানিয়েছেন আপনি, সাঁকো কালভার্ট বানিয়েছেন, বাঁশের তৈরি একটা ব্রিজ, বাঁশের তৈরি একটা বানিয়েছেন নাকি? সাঁকো নাকি বলেন আপনার, ওটা বানিয়েছেনি? শুনি তো আমরা বানানি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এখন শেখ হাসিনা তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছে রূপপুরে। আপনি কি বানিয়েছেন? আরে ভাই, পারমাণবিক বিদ্যুৎ তো দূরের কথা, আপনি এক কাজ করেন, মেগাবাইট, গিগাবাইট আর টেরাবাইটে গেলাম না, বুঝছেন। আপনি 1 মেগাবাইট বিদ্যুৎ কি বাংলাদেশ উৎপন্ন করছেন গত 17 বছরে, যেটা বাংলাদেশের একটা এসেনশিয়াল পাওয়ার। কি করছেন কি আপনি? আর এই ভদ্র মহিলা তো ভাই যাই করুক না করুক, অন্তত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে গেছে আপনাদেরকে। বাংলাদেশ এখন প্রায় বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, দুদিন পর আরো হবে যদি ধারাবাহিকতাটা থাকতো। আপনি কি করছেন? আপনারা যারা ইউনুস স্যারের ভক্ত লিখে দেবেন, এটা নিচে গুসা করেন না, ইউনুস স্যারের যারা ভক্ত এটা লিখে দেন। তৃতীয় যে জিনিসটা, উনি তো মেট্রো রেল করে দিয়েছে, যে মেট্রো রেল সত্যি, মেট্রো রেলের মাঝে মাঝে কিছু ভিডিও আমার চোখের সামনে পড়ে দেখার মতো, ইউরোপ আমেরিকার মতো। বাংলাদেশে যে কোনোদিন মেট্রো রেল, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটা তো বাস্তব, নিজের চোখে দেখতেছে। আপনারা প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতেছেন। ইউনুস স্যার, আপনি কি করছেন? শেখ হাসিনা তো মেট্রো রেল করে দিয়ে গেছে। আচ্ছা, এই তো গেল এটা। তারপরে বিভিন্ন রাস্তাঘাট থেকে নিয়ে শুরু করে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে, বাংলাদেশের ম্যান পাওয়ার থেকে নিয়ে শুরু করে, ওই ভদ্রমহিলা যতটুকু পারছে করছে। এখন ভালো মন্দ নিয়ে মানুষ, এখন শেখ হাসিনা শুধু একা না, দেশ চালানে শেখ হাসিনার অনেক দল বলছিল। এখন শেখ হাসিনা হয়তো কম বেশি দুর্নীতির সাথে ছিল, তারও ছিল, সেটা হলো বিরাট কাহিনী। কিন্তু ভাই খাইলেও হালাল করে খাইছে। কিছু মানুষ আছে না, আপনার থেকে খাইবো কিন্তু খাওয়াটা হালাল করে খাবো। অর্থ হলো আপনার থেকে আমি পয়সা খাবো, কিন্তু আপনার কাজটা আমি করে দেবো। পয়সা আমি খাইছি কিন্তু কাজটা আমি করে দিই, যেটাকে বলে হালাল করে খাওয়া, হারামটাকেই হালাল করে খাওয়া। শেখ হাসিনা, খালেদা জিয়া এগুলো করছে, অস্বীকার করার উপায় নেই, এগুলো তারা করছে। কিন্তু স্যার, আপনি কি করছেন? আপনি যে হারামটা খাইছেন, 17 মাস বৈশা যে বেতনটা নিছেন, আর আপনার এদের দলবল যারা ছিল, যত অযোগ্য লোকগুলো দিয়ে বাংলাদেশ থেকে 17টা মাসে সত্যানাশ করে দিয়েছেন। আপনি একদিকে পদত্যাগ করেন, তারপরে দেখেন সংবাদপত্রে একটু স্বাধীনতা দেন, দেখেন আপনার কুকীর্তির কাহিনী সারা বাংলাদেশের মানুষ 2 দিন পরে দেখবে। এখন তো আপনার ক্ষমতাসীন, বাংলাদেশের মিডিয়ার একটা বড় সমস্যা হলো যারা কিনা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে সচেতনতা লেখে না। এই আপনি এবার যান, বাংলাদেশের সাংবাদিকরা কি, কাহাকে, কেমনি কি, সব আপনাকে একদম সরিষা করে বুঝিয়ে দিব। দেখেন আপনি কি কুকীর্তি আসে। আপনার আমলে যত কুকীর্তি হয়েছে সব দায় দায়িত্ব আপনাকে দিতে হবে। জাস্ট ওয়েট এন্ড সি 2 more months।
বুঝছেন? তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে যদি এই বিরাট লিস্টে আমি এখন বসে ভাই অনেক কিছু আমার মনে নাই সিরিয়াসলি। তো আপনি একটু বললেন, যেহেতু এত বড় একটা চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে সে 1.5 বছরে যা করেছে বাংলাদেশের 17 বছর এবং 54 বছর ইতিহাসে কেউ করতে পারেনি। হ্যাঁ, এখন একটা কথা আমার মনে পড়ছে লাস্টে ভিডিওটা শেষ করার আগে, ওই যে ঐক্যমত কমিশন, তারপরে একটা জুলাই সনদটা কি জানি মেয়ে ওইখানে তো ফেল মারছে। আরে মেয়ে কয় কোটি টাকা বলে খালি সিঙ্গারা চাই খাইছে, বিল সিঙ্গারা চা খাইছে না, বইবে মিটিং করছে এই 15 মাস ধরে। এই জুলাই সনদ তৈরি করতে এলা জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিং গুলো হয়েছে, একটা পত্রিকাটা কোন জায়গায় দিয়েছিল, কয় কোটি টাকা খাই ফেলাইছে, চা নাস্তা করে খাই ফেলাইছে। কাদের কার কি হয়েছে, কোথায় ঐক্যমত? বিএনপি দেখতে পারে না জামায়াতকে, জামায়াত দেখতে পারে না বিএনপিকে, এনসিপি দেখতে পারে না বিএনপিকে, বিএনপি দেখতে পারে না এনসিপিকে। পারে তো একজন আরেকজনের ধরে খায়। কি এক অবস্থা, কোথায় ঐক্যমত করছেন, কোথায় কি দেখেন, কারে কি বুঝান? তারপরে যে একটা ঐক্যমত কমিশন দিয়ে একটা জুলাই সনদ বানাইছেন, যে বেচারাদের জন্য জুলাই সনদ বানাইছেন আপনারা, এই ছাত্র এই জুলাই যোদ্ধাদের মধ্য থেকেই তো এনসিপি দলটা তৈরি হয়েছে। ওই ব্যাটারি ওইটাতে সই করেনি, ওদের কাহিনী হলো ভাই আমরা যেরকম চাইছিলাম ওটা এটা হয়নি। এটা আমার কথা। এনসিপি এলার বলতেছে যে কাহিনী করছে এই জুলাই সনদের ভিতরে, আমরা যেভাবে চাইছিলাম, আমরা জুলাই যোদ্ধারা যেভাবে চাইলাম এটা হয়নি, এটা কিছুই হয়নি। বুঝছো যে ভাই এইটা সই টই করে আমরা পাপের ভাগিদার হইতে পারবো না ভাই, আমার কথা এনসিপি আলাদের কথা। এইটা আপনারা বানাইছেন 17 মাস ধরে, জুলাই সনদ হেও হয়নি। তো যাই হোক ভাই, যেটা আমি এর আগে বলছি, আমার কিন্তু সবকিছু মনে নেই, বুঝছেন? তো ইউনূস স্যার গত 17 মাসে কি কি করছে ভাই, মাপ চাই আপনাদের কাছে, একটুখানি আপনারা বাকিটা লিখে দিন কমেন্টে গিয়ে, বুঝছেন? আমি ওখান থেকে পড়ে একটু লাইক টেক করে দেবেন আপনারা, আর ওই বাকির ওইটা জানতে পারবো যে 17 মাসে তো স্যারে তো বিশাল কিছু করে বানাইছে, বুঝছেন? যেটা বাংলাদেশে 54 বছর ইতিহাসে না ভাই। মাপ চাই আপনাদের কাছে, প্লিজ 2টা লাইন লিখেন। আমার এত কিছু মনেও নাই, আমি তো বাংলাদেশে থাকি না, তো আমার এত কিছু মনেও নেই। যে কটা মনে ছিল আমি আপনাদেরকে বলছি। আর শেখ হাসিনা, খালেদা জিয়া, তারা 54 বছরে বাংলাদেশের জন্য কি কি করছে, বুঝছেন? তা আরো যদি 2-4টি ইনফরমেশন আপনার কাছে থাকেন, আল্লাহ দোহাই লাগে ভাই আপনাদের, কমেন্ট করে একটুখানি জানেন। ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে। পাশাপাশি একটি কথা আমি আরো দু একবার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না, তারেক রহমানের জন্য ভারত হুমকি, ভারতের গোয়েন্দা সংস্থা হুমকি। আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন। অতএব ভারত এদিকে যাবে না, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবকিছুতেই। তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। ভারতবাসীর পক্ষ থেকে, ভারতের সরকারের পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোক বার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে। এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। পরবর্তীতে এসে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরো নরম এবং ইতিবাচক হচ্ছে তার আরো একটি উদাহরণ। সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনে ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য। দিল্লিতে আমাদের হাই কমিশনে যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে গিয়ে তিনি কি লিখলেন? তিনি লিখলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। পরে এই বিষয়ে তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন। দিল্লির এই বাংলাদেশ হাই কমিশনে গত কয়েকদিন আগে 23শে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করলেও। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যাই তারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, আপনারা অনেকে জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু গেল কয়েকদিন আগে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং তার যে মৃত্যুবরণের পর একের পর এক যে রাজনৈতিক মহলে কিন্তু একের পর এক আলোচনা কিন্তু উঠে আসছে।
আসলে কি নির্বাচনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও পরিপ্রেক্ষিতে কিন্তু উঠে এসেছে। তার বেটা কি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ছেলে কি চেয়ারপারসন হবে কিনা, এবং নানা তথ্য কিন্তু উঠে এসেছে, এবং আওয়ামী লীগ ছাড়া কি তারা নির্বাচন করতে পারবে কিনা, এবং নানা তথ্য কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।